মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11-এর ফিজিক্সের গ্র্যাভিটেশন মানে মহাকর্ষ এই চ্যাপ্টার থেকে এইচএস লেভেলের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য, যেমন জেনপাস, ইউজি, নিট, এইসব পরীক্ষাগুলির জন্য ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা। এর জন্য প্রথমেই চ্যাপ্টারটিকে সংক্ষেপে একবার খেয়াল করে নেব, তারপর আসবো এমসিকিউ পার্টে। ওকে, প্রথমেই খেয়াল করি নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী M1 এবং M2 হরের দুটি বস্তু, এদের মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে মহাকর্ষ বল হবে ক্যাপিটাল জি M1 M2 বাই r স্কোয়ার। ক্যাপিটাল জি মানে মহাকর্ষ ধ্রুবক, তার ভ্যালু আর মান তোমরা তো জানোই। এখন অভিকর্ষজ ত্বরণ, যদি m ভরের কোনো গ্রহ তার কেন্দ্র থেকে r দূরে অভিকর্ষ ত্বরণ চায়, তাহলে অভিকর্ষ ত্বরণ সূত্রটা দেখো লেখা আছে। আবার এটাকে যদি আমি পৃথিবী বলি, যার ভরটা m আর ব্যাসার্ধটা r, তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কেমন লিখতাম? তাহলে লিখতাম ক্যাপিটাল জি, ছোটো হাতে জি ইকাল টু ক্যাপিটাল জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, এইভাবে লিখতাম। নেক্সট, পৃথিবীর গড় ঘনত্ব, তার সূত্রটা দেখবে 3g বাই 4 ক্যাপিটাল আর জি। ক্যাপিটাল আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। 4 নম্বরে আসি, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতাতে অভিকর্ষজ ত্বরণ, তার সূত্রটা দেখো। যদি এই উচ্চতাটা অনেক কম হয়, মানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা খুব কম হয়, তাহলে এই সম্পূর্ণ সূত্রটা লিখতে হবে। আর যদি উচ্চতাটা অনেক বেশি হয়, তাহলে উচ্চতাটা যদি অনেক বেশি হয় তাহলে তখন এই সূত্রটাতে অঙ্ক করতে হবে, তার মতো খেয়াল করে রাখবে। নেক্সট আসি গভীরতায়। মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স গভীরে অভিকর্ষ ত্বরণের সূত্রটা কীরকম? 0=g(1 - x/r), এটা একটু খেয়াল করলাম। নেক্সট 6 নম্বর পয়েন্টে আসি, পৃথিবীর ল্যামডা অক্ষাংশে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, জি ডট সমান g(1 - ω²r) ছোটো হাতের জি cos স্কোয়ার ল্যামডা। ল্যামডাটা হচ্ছে অক্ষাংশ আর ওমেগাটা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, তার মতো খেয়াল করে নিলাম। ল্যামডা ইকাল টু যদি 0 ডিগ্রি হয়, ল্যামডা ইকাল টু 0 ডিগ্রি মানে নিরক্ষরেখার কথা বলা হচ্ছে। নিরক্ষরেখাতে অভিকর্ষ ত্বরণ তাহলে এরকম বেরোবে। আর ল্যামডা ইকাল টু 90 ডিগ্রি মানে মেরুতে তাহলে অভিকর্ষ ত্বরণ মানে মেরুতে অভিকর্ষ ত্বরণ 0 = g বের হবে। এখানে একটা খেয়াল করে রাখবে, ω²r/g যদি এই অঙ্ক করতে গিয়ে এই ডাটাটা লাগে, তাহলে 1/18 মানে 289 এটা একদম বসিয়ে দিতে পারো। এটা অ্যাকচুয়ালি 1/17 স্কোয়ার, তাই না? তাহলে এটা একদম বসিয়ে দিতে পারো, প্রায় এরকমই আসে। তাহলে এই সূত্রটাকে বসিয়ে দিতে পারো যদি এই ভ্যালুটাকে। নেক্সট পয়েন্টে আসি, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ। কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের রাশিমালা আমরা প্রতিষ্ঠা আগেই করেছি থিওরিতে, হ্যাঁ। তখন প্রদক্ষিণ বেগের রাশিমালাটা আমরা পাবো এরকম করে, v = √gm/r। আর মানে হচ্ছে পুরো কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে r, পৃথিবীর ভরটা ক্যাপিটাল M। এখন যদি এই দূরত্বটাকে পৃথিবীর ব্যাসার্ধ আর উচ্চতা এই অনুযায়ী লিখি, এবং এই ক্যাপিটাল GMটাকে যদি ছোটো হাতে জি আর স্কোয়ার এই মতো সাজিয়ে নিই, তাহলে আবার সূত্রটা এরকম চলে আসবে। আবার দেখো কৌণিক বেগের রাশিমালাটা √GM/r³ এই মতো করেও করতে পারো। তখন অ্যাকচুয়ালি সূত্রটা যেটা সাজাবো সেটা হচ্ছে m(ω²r), মানে ওই অভিকেন্দ্র বলটা, সেটা Gmm/r² এই অনুযায়ী করে ওমেগার মানটা বের করলে এরকম চলে আসবে। ওকে, নেক্সট আসি 9 নম্বর পয়েন্টে, কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল মানে একবার পুরোটা ঘুরে আসতে কত সময় লাগে সেটা বার করলে এরকম রাশিমালাটা বের হবে। এখন গড় ঘনত্বের সাথে প্রদক্ষিণকালের সম্পর্ক, এটা দেখবে যদি পৃথিবীর খুব কাছে উপগ্রহটা আবর্তন করে, পৃথিবীর খুব কাছাকাছি উপগ্রহটা যদি আবর্তন করে, মানে এইচের মানটা যদি খুব নগণ্য হয় আরের তুলনায়, তাহলে তখন পর্যায়কালটা প্রথমত আমি এরকম পাই। তারপর আবার ওই জিটাকে g = 4/3 ক্যাপিটাল G r/ρ এই সূত্রটা দিয়ে যদি রিপ্লেস করি, তাহলে আমার পর্যায়কালের সূত্রটা এরকম আসবে। এইখান থেকে দেখো 3π ক্যাপিটাল G এটা কনস্ট্যান্ট, তার মানে টি ভ্যারি যায় 1/√ρ বলতে পারি। এখান থেকে একটা কোশ্চেন আসে বা একটা পয়েন্ট পাই আমরা, যে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল ওই গ্রহটার গড় ঘনত্বের উপর কেবল নির্ভর করে, আর অন্য কোনো মানে ফ্যাক্টর নাই। কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল গ্রহটার গড় ঘনত্বের উপরে নির্ভর করে। তাহলে এটা একটা শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। নেক্সট আসি 11 নম্বর পয়েন্টে,
কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ এই সূত্রটা দিয়ে করব। ওকে, নেক্সট আসি কেপলারের দ্বিতীয় সূত্র, মানে ক্ষেত্রফল রচনা করার হার, সেটা হবে হাফ আর স্কোয়ার ওমেগা, আর বলতে গড় দূরত্ব, ওমেগা মানে কৌণিক বেগ, এটার ভ্যালুটা তো কনস্ট্যান্ট ওই সূত্র অনুযায়ী। যাই হোক, আর একটা কেপলারের সূত্র, কেপলারের সূত্র টি স্কোয়ার ভেরিয়েজ আর কিউ, টি স্কোয়ার মানে একবার ঘুরে আসতে পুরো সময়টা কতটা লাগে, একবার ঘুরে আসতে পুরো সময়টা কত লাগে সেটা পর্যায়কাল, আর গড় দূরত্বটাকে আর ধরলে টি স্কোয়ার ভেরিয়েজ আর কিউ, এটা হলো কেপলারের তৃতীয় সূত্র। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ই সমান জিএম বাই আর স্কোয়ার, জানোই ক্ষেত্র প্রাবল্য মানে যদি এম ভরের কোনো এম ভরের জন্য একটা মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হয়, তার থেকে আর দূরের কোনো বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য হবে জিএম বাই আর স্কোয়ার। মহাকর্ষ প্রাবল্য আর মহাকর্ষ বলের মধ্যে সম্পর্ক, মনে করো যে এখানেতে মহাকর্ষ প্রাবল্যটা ই, আর এখানেতে এম ভরের ছোটো হাতের এম ভরের একটা বস্তুকে নিয়ে আসা হলো, তার জন্য সে বল অনুভব করছে এফ। তাহলে এফ, ই আর এম এদের মধ্যে সম্পর্কটা তো তোমরা জানোই। এবার যদি ভেক্টর ফর্মেটে লাগে তাহলে ভেক্টর ফর্মেট আমরা সেই মতো বসাতে পারবো বা কাজ করতে পারবো। নেক্সট আসে মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভব মানে একটা এম ভরের বস্তুর জন্য আর দূরে মহাকর্ষ বিভব হবে মাইনাস জিএম বাই আর। ওকে, মহাকর্ষ বিভব আর মহাকর্ষ প্রাবল্যের মধ্যে সম্পর্ক তোমরা জানোই, এটা প্রতিষ্ঠা করেছো, ই সমান মাইনাস ডিভিডিআর। আবার এখান থেকে ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে বিভব বার করার জন্য দুটো সূত্র বার করা আছে, দেখো রেডি করা আছে। এটা সরাসরি প্রাবল্য আর দূরত্ব ভেক্টর হিসেবে দিলে তখন আমরা ডট গুণফল করে নিতে পারবো। আবার দেখো প্রাবল্য মানেই কিন্তু মহাকর্ষ প্রাবল্য মানেই কিন্তু অভিকর্ষ ত্বরণ, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। তাহলে প্রাবল্যের পরিবর্তে অভিকর্ষ ত্বরণ দিয়ে আবার আমি বিভবটা বার করতে পারবো, যখন যেমন ডাটা থাকবে সেই অনুযায়ী কাজ করে নিতে পারবো। নেক্সট পয়েন্টে আসি, মহাকর্ষ স্থিতিশক্তি। দেখো মহাকর্ষ স্থিতিশক্তি মানে হলো যে একটা এম ভরের বস্তু থেকে আর দূরে কোনো বিন্দুতে যদি ছোটো হাতের এম ভরের বস্তুকে আনি, অসীম থেকে অবশ্য, অসীম দূরত্ব থেকে যদি আনি, তার জন্য যে কার্য করতে হবে সেটা হলো মহাকর্ষ স্থিতিশক্তি, এটার ভ্যালুটা মাইনাস জিএমএম বাই আর। আবার ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় মহাকর্ষ স্থিতিশক্তি, মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মহাকর্ষ স্থিতিশক্তি, তাহলে এই আর এর জায়গায় বসিয়ে দেবো আর প্লাস এইচ, তার মতো সূত্রটা যেমন হবে সেই মতো দেখো রেডি করে নিলেই হলো। নেক্সট দেখো মহাকর্ষীয় স্থিতিশক্তি, এটাকে যদি ইপি বলো, গতিশক্তিটাকে ইকে, আর মোট শক্তিটাকে যদি ই বলো, তাহলে এদের ভ্যালুগুলো সব এরকম করে হবে। ইপি মানে মাইনাস জিএমএম বাই আর, ইকে মানে জিএমএম বাই 2r, হয়েছে। মোট শক্তি মানে আবার জিএমএম বাই মাইনাস জিএমএম বাই 2r। খেয়াল করে দেখে নাও, তাহলে ইপি আর মোট শক্তি, ইকে মোট শক্তি, ইপি আর ইকে এদের মধ্যে সম্পর্কগুলো কেমন হবে সেটা একটু খেয়াল করে রেখেছি। এখানে একটা খেয়াল করব, মনে করো যে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে ইউ বেগে ছোঁড়া হয়েছে, ওকে, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ইউ বেগে ছোঁড়া হয়েছে, এরকম বলবে, কখনো কখনো অঙ্ক দিয়ে দেবে ডাইরেক্ট। তাহলে সেটা কত উচ্চতা পর্যন্ত উঠবে, সেটা এই সূত্রটা দিয়ে ঠিক হয়ে যাবে। তাহলে একটু দ্রুত অঙ্কটা করার জন্য এই সূত্রটাকে যদি খেয়াল রাখতে পারি তাহলে খুব ভালো হয়। আর না হলে অবশ্য এখানেতে মোট শক্তি আর এখানেতে গতিশক্তি স্থিতিশক্তির যোগফল দুটো সমান করে অঙ্কটা করতেই পারি, একটু বড় হবে তখন। নেক্সট 22 নম্বর পয়েন্টে আসি, মুক্তিবেগের রাশিমালা। জানোই তো দুরকম করে মুক্তিবেগের রাশিমালাটা লিখে রাখতে পারি, √GM বাই আর, আর নাহলে √2GR। এবার আসি এমসিকিউ পার্টে। প্রথমেই কোশ্চেন নাম্বার 1-এ আসি। চাঁদে অভিকর্ষিত ত্বরণ G/6, চাঁদে অভিকর্ষিত ত্বরণ G/6 মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা G বলেছে। এম ভরের একটি বস্তুকে, এটা এম ভরের হবে, এম ভরের একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হলো, তাহলে চাঁদে বস্তুটির এই অপশনগুলির মধ্যে কোনটি ঠিক হবে। প্রথম কথা আমরা খেয়াল করে নিই, এত অপশন পড়ার আগে আমরা খেয়াল করে নিই ব্যাপারটা কীরকম হবে। ভরটা দেখো একই থাকবে, ভরটার কোনো চেঞ্জ হয় কি, ভরটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওজনটা হবে ওখানে এম ইন্টু ওইখানে অভিকর্ষ ত্বরণ মানে mg/6, তার মানে ভরটা হবে এম আর ওজনটা হবে mg/6। তাহলে ভরটা হবে এম, ওজনটা হবে mg/6। অপশন বিটা পাচ্ছি দেখো, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভর অপরিবর্তিতকে ব্যাসার্ধ কত শতাংশ হ্রাস করলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের 0.2% পরিবর্তন হবে। এটা কাজ করতে পারি, অভিকর্ষ ত্বরণের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক মানে একদম সরাসরি লিখলাম বাকিগুলোকে বাদ দিয়ে। তখন
এখান থেকে দেখো আমরা করতে পারি ডেল্টা জি বাই জি ইকাল টু 2 ইন্টু ডেল্টা আর বাই আর। এখানে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন বলে দিয়েছে 0.2%, তাহলে এখানটায় যদি 0.2% হয় 0.2%, তাহলে 0.2% এগুলো 2 ইন্টু ডেল্টা আর বাই আর। এটা পার্সেন্টেজে আমি দেখে নিলাম, তাহলে ডেল্টা আর বাই আর ইকাল টু দেখো হচ্ছে 0.1%। 0.1% মানে অপশন ডিতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন ডি। এটা এই পরিবর্তনটা যদি অনেক বেশি দেয় তখন কিন্তু এই সূত্রটা দিয়ে আর করা যাবে না, তখন জি1 বাই জি2 সমান R2 বাই R1 এর হোল স্কোয়ার, ওই রকম সূত্রটা বানিয়ে নিয়ে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে কোনো বস্তুর ওজন, এদের মধ্যে কোন অপশনটি হবে ঠিক করতে হবে। ওজন মানেই হলো অভিকর্ষ ত্বরণের সাথে সমানুপাতিক, আবার অভিকর্ষ ত্বরণ মানে হলো 1 বাই আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। আমি এখান থেকে বলতে পারি তাহলে জি ইকাল টু কে বাই আর স্কোয়ার, একটা কনস্ট্যান্ট করে নিয়েছি কে বাই আর স্কোয়ার। এবার যখন ব্যাসার্ধটা আর বাই 2 করে দেবো তখন অভিকর্ষ ত্বরণটা জি ডট ধরে নিচ্ছি, আর এর জায়গায় যদি আর বাই 2 বসাই তাহলে আসছে দেখো আর স্কোয়ার বাই 4, মানে 4 ইন্টু কে বাই আর স্কোয়ার। কে বাই আর স্কোয়ার এটা মানে অভিকর্ষ ত্বরণ জি, তাহলে আসছে দেখো জি ডট ইকাল টু 4 ইন্টু জি, তার মানে 4 গুণ হয়ে গেল। 4 গুণ মানে অপশন ডিতে রয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দুটি গ্রহের গড় ঘনত্ব D1 এবং D2, ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 হলে গ্রহগুলির অভিকর্ষ ত্বরণের অনুপাত। এখন গড় ঘনত্ব অভিকর্ষ ত্বরণ এই সম্পর্কটাকে একবার খেয়াল করি। অভিকর্ষ ত্বরণ জি সমান হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল জি আর রো, মানে আমি এখান থেকে বলতে পারি দেখো জি ভ্যারিজাস আর ইন্টু রো। তাহলে প্রথম গ্রহটার জন্য আমি যদি জি1 বলি, আমি লিখবো এটা কীরকম, জি1 ভ্যারিজাজ লিখবো D1 R1, ওকে, ঘনত্ব ইন্টু ব্যাসার্ধ। আর জি2 ভ্যারিজাজ লিখবো D2 R2। তাহলে এদের অনুপাত কেমন হবে, জি1 বাই জি2টা কেমন হবে, D1 R1 ইজ টু D2 R2, D1 R1 ইজ টু D2 R2, তার মানে R1 D1 ইজ টু R2 D2, অপশন এতে রয়েছে দেখো। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, পৃথিবী পৃষ্ঠের কোনো একটি স্থানে অভিকর্ষ ত্বরণের মান জি, ওই স্থানে যদি একটি কাল্পনিক উল্লম্ব গর্ত করা হয় যার গভীরতা পৃথিবীর ব্যাসের সমান, দেখো এখানে তো অভিকর্ষ ত্বরণ জি, এবার এইখান থেকে পুরো ব্যাসের সমান মানে এটা 2r, তার মানে তো অপর প্রান্তে চলে গেল, অপর প্রান্তে ভূপৃষ্ঠে চলে গেল, তাহলে ওইখানে তো অভিকর্ষ ত্বরণটা কত, এইখানে তো অভিকর্ষ ত্বরণটা কত, আবার তো ওটা ভূপৃষ্ঠের বিন্দু হয়ে গেল, মানে অভিকর্ষ ত্বরণটা তো জি হবে। ওকে, অভিকর্ষ ত্বরণটা জি হবে, যেটা আছে অপশন বিতে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, যদি আর পৃথিবীর ব্যাসার্ধ হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠতল থেকে কোন উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠতলের মানের 1% হবে। এটা কিন্তু পুরো সূত্রটা নিয়ে করব। পুরো সূত্রটা মানে জি ডট বাই জি ইকাল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এবার জি ডট বাই জি এটা মানে দেখো 1/100, তাই না, 1% বলেছে, তাহলে 1/100 ইকাল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে রুট করে নিই, রুট করলে 1/10 ইকাল টু আর বাই আর প্লাস এইচ। এখান থেকে করছি দেখো আর প্লাস এইচ ইকাল টু 10r, তার মানে এইচ ইকাল টু 10r মাইনাস আর, দ্যাট ইজ 9r। 9r মানে অপশন বিতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটিও দেখো অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠতলে অভিকর্ষ ত্বরণে 1% হবে, মানে ওই রকমই অঙ্কটা। এটা তাহলে তোমরা অঙ্কটা নিজেরা করো, করে কমেন্টসে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন আছে একটা, দেখবে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হলে কোথায় অভিকর্ষ ত্বরণ G/4 হবে, কোথায় অভিকর্ষ ত্বরণটা G/4 হবে। তাহলে আমরা একদম সূত্রটা এখানে দেখো খেয়াল করে নিই আগে, সব গভীরতার ব্যাপার বলেছে, সব গভীরতা বা ভূকেন্দ্র থেকে দূরে, মানে গভীরের বিন্দু, এটাও গভীরতা, তার মানে উপরের দিকে সূত্রটা নিতেই হবে না, এই উচ্চতার সূত্রটার দরকার নেই। জি ডট বাই জি ইকাল টু 1 মাইনাস এক্স বাই আর, এই সূত্রটাই বসাচ্ছি, তাও একদম জি ডট মানে G/4 বসিয়ে নিচ্ছি, G/4
বাই জি ইকাল টু 1-x/r। এটা মানে হচ্ছে দেখো তাহলে 1/4 ইকাল টু 1-x/r। তাহলে এখান থেকে খেয়াল করো এটা 3/4 ইকাল টু x/r, এটা x/r। তার মানে x ইকাল টু এসে যাচ্ছে 3r/4, মানে গভীরতাটা আসছে 3r/4, এখান থেকে গভীরতাটা। তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা কত না, আর থেকে আবার বিয়োগ করে দিতে হবে। তাহলে গভীরতাটা প্রথমত হলো ভূপৃষ্ঠ থেকে 3r/4 দূরে, ভূপৃষ্ঠ থেকে 3r/4 দূরে, মানে এ অপশনটা হয়ে গেছে। যেহেতু ক্যাটাগরি 2 টাইপের, তার মানে আরও থাকতে পারে। ভূপৃষ্ঠ থেকে r/4 গভীরতায় না, এটা হচ্ছে না। ভূকেন্দ্র থেকে r/4 দূরে, এটা হয়ে যাচ্ছে। দেখো এই ভূকেন্দ্র থেকে দূরত্বটা বার করতে গেলে r থেকে আবার 3r/4 বাদ দিতে হবে, দিলে তাহলে r/4 আসছে। ঠিকই হয়েছে, এটা এই অপশনটা পাচ্ছি আমরা। আর এটা তাহলে তো হচ্ছেই না, দেখতে পাচ্ছ। তার মানে বি, এ আর সি এই দুটো অপশন আসছে। তাহলে এই প্রশ্নের উত্তরে দাগ দেবো আমরা বি, সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে জি এর মান, নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে। তার মানে এইখান থেকে মেরু অঞ্চলের দিকে যাব। আমরা তো জানি যে মেরু ব্যাসার্ধটা নিরক্ষীয় ব্যাসার্ধর থেকে ছোট, তাহলে এখানে আটটা কম, এখানে আটটা কম। এবার জি ভ্যারি যায় 1/r², তার মানে জি এর মানটা বেশি। তাহলে যত ওই দিকে যাবো তত বাড়বে, যেটা অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, যদি নিরক্ষরেখায় অবস্থিত একজন লোকের আপাত ওজন তার ওজনের 3/5 অংশ হয়, ওজনের 3/5 অংশ হয়, তাহলে পৃথিবীর কৌণিক বেগ কত? নিরক্ষরেখায় মানে প্রথম কথা হচ্ছে ল্যামডা ইকাল টু 0 ডিগ্রি। ওকে, তার মানে সূত্রটা হচ্ছে জি ডট ইকাল টু জি ইন্টু 1 - ω²r/g। কস স্কোয়ার ল্যামডাটা ওটা 1 হয়ে গেছে, যেহেতু ল্যামডাটা 0 ডিগ্রি। তাহলে এখানে বলেছে 3/5 অংশ হবে, তার মানে এটা করব আমি 3/5g। তাহলে এটা আরেকবার লিখি, এখান থেকে 3/5 ইন্টু জি ইকাল টু জি ইন্টু 1 - ω²r/g। তাহলে এটা জিটা ক্যান্সেল হলো, দেখো। দিয়ে এখান থেকে 1টা নিয়ে এসো, 1টা নিয়ে এলে -2/5 ইকাল টু -ω²/r। তাহলে 2/5 ইকাল টু ω²r/g চলে এলো। এটা আমাদেরকে বের করতে হবে ওমেগাটা, তাই না? ওমেগাটা বের করতে হবে। তাহলে এখান থেকে ω² ইকাল টু পাচ্ছি, দেখো ω² মানে 2g/5r। তাহলে এখান থেকে ওমেগা ইকাল টু পাচ্ছি √2g/5r। অপশানে আছে নাকি দেখি, √2g/5r, 2g/5r। দেখো এ অপশনে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নাও অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ভরের পরিবর্তন না ঘটিয়ে যদি হঠাৎ পৃথিবী সংকুচিত হয়ে তার বর্তমান ব্যাসার্ধের 1/n গুণ হয়ে যায়, তাহলে নতুন দিনটির সময়কাল যা হবে তা প্রায়, এদের মধ্যে খেয়াল করতে হবে। এখন এখানেতে সূত্রটা লাগবে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র, I1 ω1 সমান I2 ω2। I1 ω1 মানে I1 এর মানটা যদি বসাই, এটা বসাবো 2/5 m r1²। ω1 মানে বসাচ্ছি 2π/t1 ইকাল টু, সিমিলারলি I2 মানে বসাবো 2/5 m r2², জড়তা ভ্রামকটা বসালাম, জড়তা ভ্রামক I2টা। আর ω2 মানে হলো 2π/t2। তাহলে এখান থেকে হিসাব করলে পাচ্ছি, দেখো r1²/t1 ইকাল টু r2²/t2। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে t2 ইকাল টু r2/r1 এর হোল স্কোয়ার, r2/r1 এর হোল স্কোয়ার, t2টা এই কোণে নিয়ে চলে এলে ইন্টু t1। এবার r2/r1 মানে হলো 1/n², এইটা মানে হলো 1/n, তাহলে স্কোয়ার আছে মানে 1/n², আর t1 মানে 24 ঘন্টা, 24 ঘন্টা। তার মানে 24/n² ঘন্টা, 24/n² ঘন্টা অপশন সিতে আছে। তাহলে 11 প্রশ্নটার উত্তর করে নেবো আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এম ভরসম্পন্ন কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ ড্যাশের সহিত সমানুপাতিক।
এটা m0 এর সহিত সমানুপাতি হবে। অপশন সিতে উত্তরটা আছে দেখো, তাহলে এখানে উত্তর করে নেবো অপশন সি। তার কারণ কৃত্রিম উপগ্রহের আবর্তন বেগ মানে আবর্তন বেগ v=GM/r। এখানে ওই কৃত্রিম উপগ্রহটার ভরের কোনো রাশি নেই, তার মানে ভরের কোনো রাশি নেই, সেটাকে বোঝাতে গেলে m0 এই দিয়ে বোঝাবো, তাহলে এর সঙ্গে সমানুপাতি হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কোনটি বা কোনগুলি ঠিক? এটা দেখো একটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন। অপসুর ও অনুসুরের মধ্যে অপসুরে পৃথিবীর দ্রুতি বেশি হয়। সূর্যের অবস্থান থেকে কাছেরটা অনুসুর আর দূরেরটা অপসুর, তাহলে অপসুরের বেলায় তো বেগ কম হয়, অপসুরের বেলায় দ্রুতি কম হয়, অনুসুরের দ্রুতি বেশি হয়, তার মানে এই পয়েন্টটা নিচ্ছি না। ওকে, এটা ঠিক নয়। বস্তুর ভর এবং ওজন, খেয়াল করো, বস্তুর ভর এবং ওজন, এদের মধ্যে ওজনটা সক্রিয় ধর্ম তা নয় মোটেই, কেননা ভরটা স্বকীয় ধর্ম, ওজনটা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। জি এর মানটা ছোটো হাতে জি এর মানটা পাল্টালেই ওই ওজনটা পাল্টাবে, কিন্তু ভর কোথাও পরিবর্তিত হবে না, তার মানে এই পয়েন্টটাও নিচ্ছি না। পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গ বরাবর যে কোনো বস্তুর গতি সরল দোলগতি, এটা সরল দোলগতি, ঠিক আছে, এটা সরল দোলগতি, তাহলে এটা এই অপশনটা ঠিক আছে জানো। আর জি এর মাত্রা বের করলে দেখবে এরকমই পাবে, জি এর মাত্রাটাও ঠিক আছে, তার মানে সি আর ডি এই দুটো পয়েন্ট ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটার উত্তর 13 দাগের কোশ্চেনটার অ্যান্সার করে নেবো আমরা সি এবং ডি। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 14-এ, কোনটি বা কোনগুলি ঠিক নয়? খেয়াল করবে, ঠিক নয়। একটি কৃত্রিম উপগ্রহকে উপযুক্ত কক্ষপথে প্রতিস্থাপনের শর্ত ওই কক্ষপথে ঘোরার জন্য উপগ্রহটিকে উপযুক্ত বেগ সরবরাহ করা। এটা তো ঠিক, এটা ঠিক মানে আমাদের অপশনে আসছে না, কোনটি ঠিক নয় বলতে বলেছে। যাই হোক, এখন দেখো নেক্সট পয়েন্টে, পোলার উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে না, এটা ভুল, এটা ঠিক নয় মানে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, আমরা একটা পয়েন্ট পেলাম। এই ভূসমলয় উপগ্রহের কক্ষপথকে পার্কিং কক্ষপথ বলে, তাই না, পোলার উপগ্রহটাকে নয়, ওটা পোলার কক্ষপথই হলো। নেক্সট পয়েন্টে যাই, কলকাতার আকাশে ভূসমলয় উপগ্রহ স্থাপন করা সম্ভব? এটা সম্ভব নয়, কারণ কলকাতাটা নিরক্ষরেখায় অবস্থিত নয়, তাহলে এটাও ভুল, তার মানে আমাদের উত্তরে এলো আর কি, ওই পয়েন্টটা উত্তরে এলো। নেক্সট দেখি, ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্ব অভিমুখী ঘোরে, এইটা কথাটা ঠিক মানে আমরা উত্তরে পাচ্ছি না, আমরা এখানে বলেছে কোনটি ঠিক নয়। যাই হোক, বি আর সি এই দুটি পয়েন্ট তার মানে ঠিক নয়, তাহলে উত্তর করব আমরা বি সি। নেক্সট কোশ্চেন নম্বর 15, চাঁদের গতিবেগ কত বৃদ্ধি পেলে চাঁদ চিরতরে মহাশূন্যে বিলীন হবে? মানে মুক্তিবেগের সমান বেগ চাই, তাই না, মুক্তিবেগের সমান বেগ চাই, আর পার্সেন্টেজে উত্তরটা রেডি করা আছে। তাহলে আমরা এরকম করি, দেখো বৃদ্ধিটা হতে মুক্তিবেগ মানে √2GR, আচ্ছা আবর্তন বেগ মানে √GR, এই ক্যাপিটাল জি m/r, এইখান থেকে জিএম এর জায়গায় GR² বসিয়ে দিলে এটা চলে আসে। ওকে, বাই, তাহলে আবর্তন বেগ যেটা ছিল সেটা হচ্ছে √GR ইন্টু 100% করে নিলেই হবে। √GRটা কাটবে প্রত্যেকবার, দেখো √GRটা কাটলে √2 -1/1 ইন্টু 100%, তার মানে আসছে এটা একদম 1.414, তার থেকে 1 বাদ দিলাম 0.414, 100 দিয়ে গুণ করলাম 41.4% হয়ে গেল। তার মানে এটা প্রায় দেখো ডি অপশনে আছে 42%, ডি অপশনটা আছে 41.4%, 42% যা আছে এটাই নিয়ে নেবো, তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 16, একটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে এবং সূর্য ওই কক্ষপথের একটি ফোকাসে রয়েছে। গ্রহটির আবর্তনের সময় সংশ্লিষ্ট যে ভৌত রাশিটি ধ্রুবক থাকে তা হলো, এটা তো কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, তাহলে একদম অপশন ডিতে পেয়ে গেছি দেখো, তার মানে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, যদি মহাকর্ষীয় বল দূরত্বের n ঘাতের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তবে r ব্যাসার্ধের বৃত্তপথে সূর্যের চারদিকে পরিভ্রমণরত কোনো গ্রহের পর্যায়কাল কেমন হবে এদের মধ্যে? এখন এখানে আমরা করতে পারি, অভিকেন্দ্র বলটা mr² ওমেগা লিখলাম, m²r ইকুয়াল টু GMM বাই, এবার r² না লিখে লিখবো r⁴ n,
কেননা এখানে বলে দিয়েছে এন ঘাতের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখান থেকে দেখো লিখছি আটটাকে এখানে এইদিকে নিয়ে চলে এলে ওমেগা স্কোয়ার ভ্যারিজাজ r⁴ ওমেগা স্কোয়ার মানে কি 2π/t, তাহলে তার স্কোয়ার করব, তার জন্য আমি এখানটা করে নিলাম 1/t² ভ্যারিজাজ 1/r⁴n+1, তাহলে t² ভ্যারিজাজ r⁴n+1, তার মানে এখান থেকে করে নিচ্ছি t ভ্যারিজাজ r⁴n+1/2, r⁴n+1/2, যেটা অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, একটি ভারী নক্ষত্রের চারদিকে একটি গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে টি আবর্তনকাল নিয়ে ঘুরছে। নক্ষত্র গ্রহটির মধ্যে মহাকর্ষ বল, এবারে আবার বলেছে দেখো r⁻৫/2, এটা যেমন n ঘাতের সঙ্গে ছিল, এটা 5/2 ঘাতের সঙ্গে। তাহলে এখানে x এর ভ্যালুটা বার করতে বলেছে, t² ভ্যারিজাজ r² x এর ভ্যালুটা বার করতে বলেছে। এদের মধ্যে কোন অপশনটা হবে সেটা দেখে নিতে হবে। ওকে, তাহলে এটা 17 অঙ্কটার মতনই প্রায়, তোমরা একটু করে জানিয়ে দাও, কমেন্টসে একটু জানিয়ে দাও যে এর উত্তরটা কোনটা হচ্ছে। নেক্সট আসি তাহলে কোশ্চেন নাম্বার 19-এ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হঠাৎ বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেল। বর্তমান দূরত্ব যদি r হয়, তাহলে এটা হয়ে গেল r/2। তাহলে এক বছরে দিনের সংখ্যা কত হবে? এটা দেখতে পেয়েছো পৃথিবী থেকে সূর্য, তার মানে এটা ক্যাপলারের থার্ড ল বসবে। ক্যাপলারের থার্ড ল মানে t² ভ্যারিজাজ r3, t² ভ্যারিজাজ r3, এই সূত্রটা দিয়ে কাজটা করব আমরা। তার মানে t²/t1², একদম করে নিচ্ছি, t2/t1 এর হোল স্কোয়ার ইকাল টু r2/r1 এর হোল কিউ। r2/r1 এর হোল কিউ করলে দেখো এইটা বাই এইটা, তার যদি হোল কিউ করি তাহলে 1/2 এর হোল কিউ মানে 1/8। এখান থেকে t2/t1 মানে পাচ্ছি 1/√8, √8 মানে হচ্ছে 2√2, তাহলে t2 মানে t1/2√2, t1/2√2 মানে হচ্ছে 365/2√2, 365/2√2, মানে এটা অর্ধেক হয়ে আরেকটু কমবে, ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করে দেখলে পাবে বি অপশনটা পাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, পৃথিবীর কেন্দ্র থেকে দূরে কোনো বস্তুর মহাকর্ষ স্থিতিশক্তি ইউ সমান হচ্ছে -G/m/r। মাইনাসটা বাদ দিয়ে দিচ্ছি, মড করে মাইনাসটা বাদ দিয়ে নিচ্ছি, এখানে মাইনাসের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না। এবার ওজনটা চাই, এরকম যদি ইউ এর ভ্যালুটা এটা হয় তাহলে ওজনটা চাই। ওজন মানে mg মানে হচ্ছে m ইন্টু Gm/r²। ওকে, তাহলে এইটা হচ্ছে দেখো 1/r ইন্টু Gm/r, Gm/r মানেই তো ইউ, তাহলে এখান থেকে বসে গেল 1/r ইন্টু ইউ মানে ইউ/r মানে অপশন ডিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 21, পৃথিবীর ব্যাসার্ধ 6.37 × 10⁶ মিটার দিয়েছে, ঘনত্ব দিয়েছে, এটা সিজিএসে দিয়ে বলেছে মহাকর্ষ বিভব হিসাব করো। তাহলে মহাকর্ষ বিভব ভি সমান তো আমরা জানি -Gm/r, পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভব মানে এরকম, তাহলে মাইনাস এটা জিএমকে GR² বসিয়ে দিলে আসছে দেখো GR এরকম আসছে। এরপরে জি এর ভ্যালুটা যদি বসাই তাহলে 4/3 পাই G/r ইন্টু আবার একটা আর আসছে। এক কাজ করি, এসআই না বসিয়ে সিজিএসে মানগুলো বসাই, কারণ দেখো সব আর্গে উত্তরগুলো রয়েছে, তাহলে সিজিএসে বসিয়ে নিই 4/3 ইন্টু পাই, তাহলে জি এর ভ্যালুটা বসাবো 6.67 × 10⁻⁸ বসাবো। r² আছে দেখো, r² মানে হচ্ছে 6.37 ইন্টু এটা মিটারে করলে সেন্টিমিটারে করলে 10⁸ হয়, 10⁸ মানে 10⁻16 হয়ে গেল, আর এইটা আছে 5.5 আছে। ওকে, এখানে দেখো 10⁻⁸ আর এখানে আছে 10⁻16 মানে 10⁸ তো এদের দুটো থেকেই আসছে, 10⁸ আসছে,
আর এইখানটা ক্যালকুলেশন করে 6.67 আছে, 6.37 স্কোয়ার, তার সঙ্গে 5.5 গুণ করলে মোটামুটি 10 টু দি পাওয়ার এইটা 10 টু দি পাওয়ার 11-এর কাছকে পৌঁছে যাবে, কিছুতেই 10 টু দি পাওয়ার -11-এ আসবে না। তার মানে এই অপশনটা বাদ গেল। তাহলে এই দুটোর মধ্যে অপশনগুলো আসবে এইটা আর এইটার মধ্যে আসবে। ওকে, এবার দেখো বিভব এটা ঋণাত্মক হবে, বিভবটা ঋণাত্মক হবে, তাহলে আমি এখানে বি এর ভ্যালুটাতে ঋণাত্মকটা পাচ্ছি, এটাতে পাচ্ছি না, তাহলে এই প্রশ্নের উত্তরটা করে নেবো বি, এই প্রশ্নের উত্তর করে নেবো অপশন বি। এটা ক্যালকুলেশন করে অঙ্কটা করতে গেলাম না, এগুলো সব যদি ক্যালকুলেশন করে হুবহু মিলাতে হয় তাহলে অনেক সময় চলে যাবে। এটা একটু খেয়াল করতে হবে উত্তরটা কীভাবে আছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো কী করে উত্তরে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, যদি ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি হয় তবে এম ভর সম্পন্ন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান উচ্চতায় তুলতে স্থিতিশক্তির বৃদ্ধি কত? স্থিতিশক্তির বৃদ্ধি আমরা করব এরকম করে -gmm/r+h এই সূত্রটা দিয়ে, কিন্তু এখানে করব r+r। কারণ কি না, কারণ হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় তুলতে, এইচের ভ্যালুটাও আবার আর। এবার এই জি ক্যাপিটাল এম এটা মানে বসাচ্ছি ছোটো হাতের জি আর স্কোয়ার, তার সঙ্গে ছোটো হাতের এমটা আছে /2r, ক্যালকুলেশন করলে আসছে দেখো -mgr/2, তার মানে এতটা স্থিতিশক্তি চাই। আর তার মানে কি করতে হবে, mgr/2 স্থিতিশক্তি দিলে আমরা ওই বস্তুটাকে এইচ উচ্চতায় মানে আর উচ্চতায় তুলতে পারবো। mgr/2 স্থিতিশক্তি দিতে হবে আরও, তাহলে অপশন বিতে দেখো এটা আছে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট 23, এম ভর সম্পন্ন কোনো বস্তুর মুক্তিবেগ ড্যাশের সহিত সমানুপাতি, তোমাদের জন্য এটা ছাড়া রইলো, তোমরা এটা উত্তর করে কমেন্টসে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 24, এটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন। দেখো কোনটি বা কোনগুলি ঠিক মুক্তিবেগকে প্রথম মহাজাগতিক বেগ বলে? এটা ঠিক নয়, কেননা মুক্তিবেগকে দ্বিতীয় মহাজাগতিক বেগ বলে। প্রথম মহাজাগতিক বেগটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ। ওকে, কোনো বস্তু অসীম থেকে এসে পৃথিবী পৃষ্ঠে পড়লে তার বেগ মুক্তিবেগের সমান হবে, এটা ঠিক কথা। যেমন পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ দিলে অসীমে চলে যায়, সেটা অসীম থেকে যদি ফিরে আসে তাহলে মুক্তিবেগের সমান বেগ পাবে। মহাকর্ষ প্রাবল্য মানিত অভিকর্ষ ত্বরণ মাত্রাটা ঠিকই আছে। আচ্ছা, মহাকর্ষ বিভব ভেক্টর রাশি না, মহাকর্ষ বিভব স্কেলার রাশি, প্রাবল্যটা ভেক্টর রাশি, তাহলে এটা হলো না। ঠিকঠাক উত্তর পাচ্ছি বি আর সিতে, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা বি সি। নেক্সট কোশ্চেন নাম্বার 25, এটাও একটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন। দেখো কোনটি বা কোনগুলি ঠিক নয় পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলে মুক্তিবেগের মান হবে ওই 11/√2 কিলোমিটার/সেকেন্ড। মানে এটা করে দিয়েছে কি মুক্তিবেগ ইন্টু cos 45 ডিগ্রি। ওকে, মুক্তিবেগের রাশিমালাতে এরকম কোনো প্রক্ষেপ কোণের কোনো রাশিমালা নেই। মুক্তিবেগের রাশিমালা মানে জাস্ট √2gr। তাহলে প্রক্ষেপ কোণের রাশিমালা নেই, 45 ডিগ্রিতে ছোঁড়া হলো না 60 ডিগ্রিতে ছোঁড়া হলো তার উপরে মুক্তিবেগ নির্ভর করে না। তাহলে এই কথাটা ঠিক নয়, মানে এটা আমাদের উত্তরে আসছে, একটি বস্তুকে 11 মিটার/সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে থেকে খাড়া ঊর্ধ্বে ছোঁড়া হলো, ভূপৃষ্ঠে পৌঁছানোর মুহূর্তে বস্তুটার বেগ 11 মিটার/সেকেন্ড হবে। এটা ঠিক কথা, যতটা বেগ সর্বোচ্চ পাবে আবার ফিরে এলে সেই বেগটাই লাভ করবে, তাহলে এটা ঠিক কথা। কিন্তু আমাদের কোশ্চেন বলেছে কোনটা ঠিক নয়, তাহলে এটাকে আমরা উত্তর হিসাবে নিতে পারছি না। পৃথিবীর চতুর্দিকে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহের মধ্যে সরল দোলকের দোলনকাল 0 বলেছে, সরল দোলকের দোলনকাল 0 বলেছে। এটা একটু খেয়াল করে দেখে নিই, t = 2π × √L/g, √L/g। ওখানেতে জিটা 0 হবে, জিটা 0 হলে টিটা অসীম হবে, জিটা 0 হলে টিটা অসীম হবে, 0 বলে দিয়েছে এখানে দোলনকালটা, তাহলে এটা অপশনটা ভুল, মানে কথাটা ভুল, কিন্তু এটা আমরা উত্তরে নিতে পারছি কেননা যেমন প্রশ্ন করেছে আর কি। আবর্তনকাল কেবলমাত্র গ্রহের পদার্থের গড় ঘনত্বের দ্বারা নির্ধারিত হয়, এটা কথাটা ঠিক, তাহলে আমরা এটা নিচ্ছি না অপশনে আর, তার উত্তরে পেয়ে গেছি এ আর সি, তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা এ, সি। নেক্সট 26, একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগের 3/4 গুণ বেগে ছুঁড়ে দেওয়া হলে সেটি কত উচ্চতায় উঠবে? এটার জন্য দেখো একটা সূত্র ওই ওয়ান শট করছিলাম যখন, তখন করে রেখেছি, দেখবে এটা কত উচ্চতায় উঠবে এটা করে নিতে পারি এই সূত্রটা দিয়ে, u² r
বাই 2gr মাইনাস ইউ স্কোয়ার, এই সূত্রটা দিয়ে করতে পারি। তবে এখানে খেয়াল করে দেখো, এখানে যে বেগে ছুঁড়েছে সেটা হচ্ছে মুক্তিবেগের 3/4 গুণ, মানে 3/4 ইন্টু 2gr। তাহলে এখান থেকে 2gr ইকাল টু আসছে 2gr ইকাল টু আসছে মানে রুট ওভার 2gr ইকাল টু আসছে 4u/3। তাহলে রুট ওভার 2gr আসছে দেখো 16u²/3। তাহলে এখানটা বসিয়ে নিয়েছি আমরা, u²r বাই এটা হচ্ছে 16u²/9, 16u²/9 করতে হবে, এটা স্কোয়ার করবো, মাইনাস ইউ²গুলো সব বাদ গেল। তাহলে r বাই এটা 16/9 মাইনাস 1, এটা করলে 16 থেকে 9 বাদ দিলে 7, তাহলে r বাই 7/9, তার মানে হচ্ছে 9r/7, 9r/7, 9r/7 অপশন বিতে পাচ্ছি। দেখো অপশন বি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিলাম আমরা অপশন বি। এটা এই সূত্রটা সরাসরি মুখস্থ রাখলে তাড়াতাড়ি করা যাবে, আর না হলে বললামই যে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল আর এই উচ্চতাতে মোট শক্তি দুটোকে সমান করে অঙ্কটা করা যাবে। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 27-এ। পৃথিবী এবং পৃথিবীর দ্বিগুণ ব্যাসার্ধের একই গড় ঘনত্বের অপর একটি গ্রহে মুক্তিবেগ যথাক্রমে ভি আর ভিপি, তাহলে নিচের কোনটা ঠিক? তাই তো? তাহলে মুক্তিবেগ ভি সমান রুট ওভার 2gr। এবার জি এর ভ্যালুটা যদি বসাই তাহলে আসছে দেখো রুট ওভার 2 ইন্টু 4/3 পাই ক্যাপিটাল জি আর রো, আর একটা আর আছে, দেখো আর একটা আর আছে। এবার একই গড় ঘনত্ব, মানে গড় ঘনত্বটা কনস্ট্যান্ট, জিটা কনস্ট্যান্ট, বাকি এখানটা তো গোটাটাই কনস্ট্যান্ট। তার মানে আরটার উপরে ডিপেন্ড করছে কীভাবে, রুটের ভেতরে আর স্কোয়ার, তার মানে আর এর সঙ্গে ডাইরেক্টলি ভ্যারিজাজ, মানে ভি ভ্যারিজাজ আর লিখে নিতে পারবো, ভি ভ্যারিজাজ আর লিখে নিতে পারবো। তার মানে ভি বাই ভিপি ইকাল টু করতে পারবো 1/2, কেননা পৃথিবীর দ্বিগুণ ব্যাসার্ধের বলে দিয়েছে, মানে এর ব্যাসার্ধটা RE বাই RP ইকুয়াল টু 1/2, মানে পৃথিবীর দ্বিগুণ ব্যাসার্ধ হচ্ছে ওই গ্রহটার ব্যাসার্ধ। তাহলে সেই মতো করে নিয়েছি 1/2, ভি বাই ভিপি ইকুয়াল টু 1/2, মানে এখানে দেখো ভি ইকুয়াল টু ভিপি/2, ভি ইকুয়াল টু ভিপি/2 অপশন বিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 28। পৃথিবী পৃষ্ঠের নিকটস্থ একটি বৃত্তাকার কক্ষে কোনো উপগ্রহের প্রদক্ষিণ বেগ v0। ওকে, তাহলে পৃথিবী প্রদক্ষিণ বেগ v0 মানে রুট ওভার 2gr। পৃথিবী পৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত কোনো বস্তুর মুক্তিবেগ ভিই, এটা বলে দিয়েছে দেখো, মুক্তিবেগ মানে রুট ওভার 2gr, তাই না? এবারে এই দুটি বেগের অনুপাত কত? এই দুটি বেগের অনুপাত যদি v0/v করি, দেখো তাহলে আসছে 1/√2। একটা তো অপশন নাই, তার মানে এরকম করে বলে দেয়নি, v0/v করে বলেনি, মানে অনুপাতটা যে কোনো হলেই চলবে, অপশন অনুযায়ী করে নিতে হবে। তাহলে আমাদেরকে এখানে v/v0 করতে হবে, v/v0 মানে রুট ওভার 2gr বাই রুট ওভার gr, মানে হচ্ছে √2:1, এই অনুযায়ী করে নিতে হবে। তাহলে এই অনুযায়ী করে নিলে আমরা অপশন বিতে পেয়ে যাচ্ছি সেটাকে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা আপাতত এখানেই শেষ করলাম। তাহলে এখন এই পর্যন্তই।